জিমে জঙ্গি, বুলেটের সঙ্গী হামিম অর্পিতার জুটি যেমন গ্ল্যামারাস তেমনি টেকসাভি। প্রেম থেকে জঙ্গি যোগ সবই ভায়া সোশ্যাল মিডিয়া। পকেটে বিদেশের সিম, অ্যাকাউন্টে কি পাকিস্তানের টাকা। রেনেসা টাউনশিপের বিলাসবহুল জিম ছিল হামিমের বড় প্রিয়। যখন তাকে এটিএস পাকড়াও করে তখনও সে জিমে গা ঘামাচ্ছে। এই জেনারেশনের আর 10টা ছেলের সঙ্গে হামিম মণ্ডলের তফাৎ করা মুশকিল। জিম সোশ্যাল মিডিয়ার জেনারেশনে হামিমের জঙ্গি সত্তা চট করে ধরা পড়বে না। গোয়েন্দাদের দাবি হামিম জঙ্গি জাল ছড়াতে চাইছিল সোশ্যাল মিডিয়া দিয়ে, প্রেমও ভায়া সোশ্যাল মিডিয়া। বাংলার হামিম অনেক বছর ধরে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের অর্পিতা সরকারও। দুজনেই ফিটনেস ফ্রিক। কেউ যায় জিমে, কেউ চড়ে বুলেটে। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি কাছাকাছি আনে দুজনকে। বুলেটের গতিতে ঝড় তোলে প্রেম। আমরা যেটা পেয়েছি কি হামিম অর্পিতা সাথে লাস্ট অলমোস্ট 4 বছর ধরে ওর সঙ্গে ইন্টারাকশন আছে। ইনস্টাগ্রাম বেসড ইন্টারাকশন ছিল, তারপরে এরা দেখাও করতো, একরকম অ্যাফেয়ারই বলা যায়। আর তার মধ্যেই আমরা দেখলাম কি লাস্ট কয়েক মাস ধরে হি ওয়াজ অলসো ইনফ্লুয়েন্স, মানে অর্পিতাকে ইনফ্লুয়েন্স করে কিছুটা এই গ্যাংয়ের অ্যাক্টিভিটিস মধ্যেও ইনভলভ করার চেষ্টা করছিল। অর্পিতা সরকার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার। ওখানকারই মেয়ে। মাঝে মাঝে আত্মীয়দের সঙ্গে দেখা করতে বর্ধমানে আসতো, তখন হামিমের সঙ্গেও দেখা করত। পাওয়ার কাপল জঙ্গি নতুন জেনারেশনের। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, ভার্চুয়াল জগতের অন্ধকার গলিপথ চেনে, তাই অপরাধের মিডিয়ামও ভার্চুয়াল। বেঙ্গল এসটিএফ এর দাবি ইনস্টাগ্রামে টেলিগ্রামে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ, পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতেই যোগাযোগ, ব্রিটেন মেক্সিকোর সিম কার্ড ব্যবহার, এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে যোগাযোগ। গোয়েন্দাদের দাবি অর্পিতাকে ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য জোগাড়ের চেষ্টা করছিল হামিম। রাজনৈতিক নেতাদের সঙ্গে অর্পিতার পরিচিতি তৈরি করে কাজ আদায়ের ছক কষেছিল এই জঙ্গি। একজন সিনিয়র পলিটিশিয়ান আছেন হাওড়ার, ওনাকে এক্সটর্ট করার এবং ওনার ছেলেরকে হানি ট্র্যাপ করে কিডন্যাপ করার একটা ছকে আছে, একটা প্ল্যানিং আছে। কোনো একটা অর্গানাইজেশন এর মধ্যে যুক্ত আছে। জুটির দুটি আপাতত পুলিশের জালে, স্ত্রী ঘরে, সঙ্গে আর কে খুঁজছেন গোয়েন্দারা। নিউজ 18 বাংলা। জঙ্গি হামিম মণ্ডল ও তার সঙ্গী অর্পিতা সরকার এখন এটিএস এর জালে। প্রশ্ন হলো, জঙ্গিদের টার্গেটে কারা ছিল? কতটা ছড়িয়ে রয়েছে এই জঙ্গি জাল? শিকড়ি বা কতটা গভীরে? তদন্তকারী সংস্থা বিস্ফোরক সব তথ্য সামনে এনেছে। জঙ্গিদের টার্গেটে মুখ্যমন্ত্রী। হানি ট্র্যাপে মন্ত্রীর ছেলেকে ফাঁসানোর ছক। যন্তর মন্তরে নাশকতার ছক। জঙ্গি অপারেশনে বিদেশি সিম। পাকিস্তান থেকে বাংলায় জঙ্গি জাল। জঙ্গিদের টার্গেট ছিলেন মুখ্যমন্ত্রীও। শুভেন্দু অধিকারীর চলাফেরায় নজর ছিল হামিমের, জানালেন এসটিএফ এর আইজি। এখনো পর্যন্ত যে আমাদের তদন্ত মধ্যে জানতে পেরেছি, কয়েকটা সিরিয়াস রেভেলেশনস আমাদের সামনে এসছে। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মণ্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। আর এর উপরে আমরা একটা কমিউনিকেশন প্যাটার্ন দেখলাম। और সাথে সাথে আমরা এটাও দেখলাম দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দে ওয়ার আস্কিং হিম
কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। তার ছাড়াও আমরা দেখলাম কি কয়েকটা আরও এদের প্ল্যানিং মধ্যে ছিল, যের মধ্যে কিছু পুলিশ পার্সোনালস, কিছু পলিটিক্যাল পার্সনস আর এরকম কিছু টার্গেটসগুলো ঠিক করা হচ্ছে। আর এর মধ্যে এই পুরো র্যাডিক্যাল প্রপাগান্ডা ইনভলভ ছিল, এদের মধ্যে ব্রেন ওয়াশিং ইনভলভ ছিল। সিএ ইস্যুতে রাজনৈতিক স্বার্থে ভুল বুঝিয়েছিল বিগত তৃণমূল সরকার। নিউ টাউনের মঞ্চ থেকে আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসেছেন বারাসাত থেকে। বিগত সরকার সিএ এর বিরোধিতা করেছে। তারা বলেছে এই সিএ কিছু হয় না, বলে আপনারা তো নাগরিক, আপনারা বার্ধক্য ভাতা পাচ্ছেন, রেশন পাচ্ছেন, লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, আবার কিসের নাগরিকত্ব? কিন্তু আমরা আপনাদের কাছে সবসময় বলেছি যে আপনারা যখন ভিসা পারমিট করতে যান তখন ৭১-এর আগের দলিল আনতে বলা হয়, সেক্ষেত্রে আপনারা সমস্যার মধ্যে পড়তেন। তাহলে আপনাদের সরকার পুলিশের ডিআইবি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে, স্বরাষ্ট্র দপ্তর আগে মুখ্যমন্ত্রীর হাতে ছিল, এখনো আমার হাতে আছে, তাহলে এই প্রশ্নটা কেন করেন? তার মানে সিএ এর প্রয়োজনীয়তা ছিল। এবং আমরা যদি ইতিহাস পড়ি তাহলে দেখব ১৯৪৫ সাল থেকে পিআর ঠাকুরের নেতৃত্বে এই লড়াই চলে এসেছে এবং যারা বিভীষিকাময় দেশভাগ ৪৭, তারপরে ক্রমাগত প্রাণ বাঁচানোর জন্য এবং ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছেন, তারা বারে বারে এই দাবি বিভিন্ন সময়ে করেছেন যে আমাদের সহনাগরিকের মর্যাদা দেওয়া হোক। নাগরিকত্ব কাটতে নয়, নাগরিকত্ব দিতেই এই সিএআই ভুল বুঝিয়ে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়। নিউ টাউনের মঞ্চ থেকে তৃণমূলকে দুষলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আইনে কোথাও বলা ছিল না যে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। আজকে আমি ধন্যবাদ জানাই তৃণমূলের মুসলিম এমএলএরাও এসেছেন, তারাও হয়তো বুঝেছেন। সেই সময় আপনি বলুন কত ঘটনা ১৯ সালে পশ্চিমবঙ্গে ঘটেছে, অশান্তি, হাজারদুয়ারি ট্রেন পুড়েছে, সাঁতরাগাছিতে বাস পোড়ানো হয়েছে। মুসলিমদের বোঝানো হয়েছিল যে এটা এনআরসি, কিন্তু এই আইনের কোথাও লেখা ছিল না যে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। এই আইনে লেখা ছিল যে যারা ধর্মীয় সংখ্যালঘু, তারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ভারতে যারা এসেছেন ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত, তাদেরকে ভারত সরকার সহ নাগরিকত্বের মর্যাদা দেবে। কে কে ছি বলা হয়েছে, এনআরসি বলা হয়েছে, ভুল বুঝিয়ে সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে, অশান্তি হয়েছে রাজ্যে। তৎকালীন মুখ্যমন্ত্রী নিজে মিছিল করেছেন স্মৃতির মোড় থেকে শ্যামবাজার ৫ মাথার মোড় এই সিএ এর বিরুদ্ধে। অথচ আজকে উনার দলের যারা সমর্থক, তারাও এখন এসআইআর হওয়ার আগে পরে অ্যাপ্লাই করেছেন, কিছু জন পেয়েওছেন। এভাবে তো হয় না। সরকার তো নীতি তৈরি করে সকলের জন্য, কোন একটা নির্দিষ্ট দলের জন্য, ব্যক্তির জন্য নীতি তৈরি হয় না। 11 সপ্তাহেই ৫,৯৬৬ জনকে সিএ সার্টিফিকেট, দ্রুত আবেদনের আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আমরা সরকারে এসেছি মাত্র 11 মাস, আমরা মোট এখন অবধি সিএ সার্টিফিকেট দেওয়া হয়েছে ২৩,৯৫৬ জনকে। এই 11 সপ্তাহে আমরা দিয়েছি ৫,৯৬৬ এবং মোট আবেদনকারীর সংখ্যা ২,৩০,৬০৫। এখন অবধি জেলা ওয়াইজ যে সার্টিফিকেট পেয়েছেন, সর্বোচ্চ নদিয়া জেলা ১০,১৯১, তারপরে নর্থ ২৪ পরগনা জেলা ৮,৯৩০। আপনাদের কাছে আমি এখনো যারা আবেদন করেননি তারা আবেদন করুন এবং আপনাদের ওই ওবিসি এসসি সার্টিফিকেট সংক্রান্ত যে বিষয় ছিল ইতিমধ্যে সার্কুলার করে দেওয়া হয়েছে। জানেন যে কনফিউশন ছিল আপনাদের একটা। ২০১৪ পরে যারা এসেছেন তাদের জন্য
1 সেপ্টেম্বর 2025 ভারত সরকার আরেকটি নোটিশ করেছে 31/12/2024 পর্যন্ত তাদের এই সিএ এর আওতায় আনার কথা বলা হয়নি আপাতত, কিন্তু বলা হয়েছে কোনো পুলিশই হয়রানি তাদেরকে ভারতবর্ষের কোনো পুলিশ করবে না, পশ্চিমবঙ্গ পুলিশও করবে না। এই সময়কালের মধ্যে যদি সিএ এর আওতায় পড়েন এমন কেউ জেলে থাকেন বা জেলে গিয়ে থাকেন, তার তালিকাও আপনারা দেবেন, আমরা তাদের সরকারি পিপিকে দিয়ে জামিনে মুক্ত করার ব্যবস্থা করব। দ্রুত আপনারা আবেদন করতে শুরু করুন। পালাবদলের বাংলায় সৌজন্যের ছবি নিউ টাউনে সরকারি অনুষ্ঠানে বিরোধী দলের বিধায়করা। বিরোধী দলনেতা থাকাকালীন তিনি কোনোদিন সরকারি অনুষ্ঠানে ডাক পাননি, আক্ষেপের সুর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায়। আমি খুশি শুধুমাত্র আমার সদলীয় বিধায়করা নন, যারা আমাদের বিরোধী দলের বিধায়ক তারাও এখানে এসেছেন সরকারি প্রোগ্রামে। এটা আমরা অনেক দিন ধরে এই 11 সপ্তাহের সরকার আমরা এটা চালাচ্ছি, কিন্তু 21 থেকে 26 আমি এলওপি ছিলাম, আমার কোথাও ডাক ছিল না। এমএলএদের কথা তো ছেড়েই দিন, অর্জুন সিং নিজে ছিল না, ওনার পুত্র ছিলেন এমএলএ, ডাক পেতেন না কেউ। সুব্রত ঠাকুর ছিলেন, কোথাও ডাক পেতেন না। ব্রেকিং নিউজ এই মুহূর্তে, নির্মাণ কাজে স্থগিতাদেশের মেয়াদ বাড়লো। আরো একবার আপনাদের জানাবো, নির্মাণ কাজে স্থগিতাদেশের মেয়াদ বাড়লো। কতদিন পর্যন্ত কারা কারা রয়েছেন আমরা জানি, উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি এবং সেই কমিটিও পুনর্গঠন নবান্নের। ডিটেল জানার চেষ্টা করব, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, নির্মাণ কাজে স্থগিতাদেশের যে মেয়াদ বাড়লো কতদিন পর্যন্ত, এবং নবান্নের তরফ থেকে যে কমিটি, সেই কমিটির দায়িত্বে কারা কারা? দেখো, 24 জনের তাড়াতুলের যে ভয়াবহ বিপর্যয়ের ঘটনা, এবং তারপরে তুমি জানো যে G+5 এবং তার বেশি উচ্চতার যে বিভিন্ন যে কমার্শিয়াল বিল্ডিং গুলি রয়েছে বা হাউজিং গুলো রয়েছে, সেগুলির নির্মাণ কার্যের উপর স্থগিতাদেশ দিয়েছিল রাজ্য সরকার। রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল। সেই সময়সীমার মেয়াদই আরো বাড়ানো হলো, অর্থাৎ স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে 15ই আগস্ট পর্যন্ত করা হয়েছে। শুধু তাই নয়, নবান্নের তরফে এই তারাতলা দুর্ঘটনা তদন্ত করার জন্য যে কমিটি করেছিল, সেই কমিটিকে পুনর্গঠন করা হলো এবং পুনর্গঠন করে কমিটির চেয়ারম্যান করা হলো পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্যকে। এছাড়াও কমিটিতে বাকি যারা ছিলেন, অর্থাৎ খড়গপুর আইআইটির বিশেষজ্ঞ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, তাদের রাখা হয়েছে। এবং এই কমিটি আরো কিছু তদন্ত করবে এবং বেশ কিছু বিষয় খতিয়ে দেখবে, এবং তাদের চূড়ান্ত রিপোর্ট জমা না পড়া পর্যন্ত এই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হলো, তেমনটাই রাজ্যের মুখ্য সচিবের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে। বেশ সোমরাজ।